সারা খাতুন রাত্রেবেলায় গিয়ে কেন এগুলো, তাহলে পরের দিনে 2-3টা অফিসার তো বেঁচে যেত। উনি ট্যাক্স করছিলেন, সেই ট্যাক্সকে ফলো করে করে ওরা যে ভাইকে গুলি করলো। ওদের একটা গুঞ্জন ছিল যে ওরা চায় না অফিসার, ওরা কি বিসিএস ক্যাডার অফিসার চায়, হ্যান ত্যান। সেটা তো আর্মির না, এটা তো হোম মিনিস্ট্রির আন্ডারে যেহেতু বিডিআর, তাহলে মিনিস্ট্রি কেন এই ব্যাপারটাকে লুক আফটার করেনি? আমার কথা হচ্ছে সেটা। কেন ওনাকে পোস্টিং ব্যাক করা হচ্ছিল না? এতে ওনার মাত্র আর 2 মাস বাকি ছিল, 1 মাস বাকি ছিল। ফেব্রুয়ারিতে এই ঘটনা লাস্ট হয়ে গেল, আর হলো উনি এপ্রিলের 3 তারিখে রিটায়ারমেন্টে যাবে। আমি জানি অলমোস্ট 1 মাস। হ্যাঁ, সো এই বলা হয়, এখন বলা হচ্ছে এটা একটা লং ষড়যন্ত্র ছিল। আপনি কি মনে করেন? আপনার অভিজ্ঞতা? আমি মনে করি তাই। ষড়যন্ত্র না হলে অনেক অফিসাররা কিন্তু র্যাব থেকে মেডেল নিতে গেছিলেন সেদিন, তাদেরকে কেন মারলো? এরকম মাস কিলিং এ গেল কেন? মানে কি উদ্দেশ্য ছিল তাহলে? এটা সম্পূর্ণ দেশে সার্বভৌমত্ব নষ্ট করা, আর্মিকে দুর্বল করা, এটা তো বুঝতেই পারলাম। এবং আর্মি ক্যান্টনমেন্টে কি কারণে সবাই বসেছিল, যেখানে আপনার ট্যাঙ্ক নিয়ে গেটের কাছ থেকে ওরা আবার সরে গেল কেন, যেটা পরবর্তীতে জানলাম। যখন ট্যাঙ্ক নিয়ে গেল, ওরা কেন ঢুকলো না? কি এমন হইতো ঢুকলে? কিছু অফিসার মারা যেত, সবাই তো যেত না, মারা সিনিয়ররা চলে যেত, কিন্তু জুনিয়ররা এত অফিসাররা তো বাঁচতো। শুধু অফিসাররা না তো, এটা সিভিলিয়ান কতজন, একজন সুবেদার সাহেব মারা গেছেন, যিনি বাধা দিতে যেয়ে মারা গেলেন। ওনাকে পুরা উঠায় নিয়ে পুরা গুলি করে ব্যানের দিক খুঁচিয়ে তারপরে মারছে ওনাকে। ওই সুবেদার সাহেব খুবই ভালো মানুষ ছিলেন। এত ওই ক্রোধ কেন? এত ক্রোধ হওয়ার জন্ম নেওয়ার কারণটা কি হতে পারে? আমি জানতাম যে ওরা চাচ্ছিল, ওদের একটা গুঞ্জন ছিল যে ওরা চায় না অফিসার, ওরা কি বিসিএস ক্যাডার অফিসার চায়, হ্যান ত্যান। সেটা তো আর্মির না, এটা তো হোম মিনিস্ট্রির আন্ডারে যেহেতু বিডিআর, তাহলে মিনিস্ট্রি কেন এই ব্যাপারটাকে লুক আফটার করেনি? আমার কথা হচ্ছে সেটা। মিনিস্ট্রিকে কেন জানানো হয়নি? একটা প্রপার চ্যানেলে তো যেতে হয় মানুষের। তারা কি জানে না যে এইভাবে অফিসার হত্যা করে কখনো কোনো কিছু পাওয়া যায় না? তারা হস্টেজ করে অনেক কিছু আদায় করতে পারতো। সেটাই। তাহলে কেন মারতে গেল কেন? মেরে ওরা মিউটিনেট করার চেষ্টা করছে, তারপরে ওরা গান পাউডার দিয়ে পোড়ানোর চেষ্টা করছে, এবং পোড়াইতে নিছে যখন, তখন নাকি একজন, যেটা আমি রিসেন্টলি জানলাম যে কিছু সৈনিক বলছে না না, মুসলমানের দেহ পোড়াইস না, তাদের গরম কাপড় দে। এই গণ কাপড় দেওয়া, টেনে হিচড়ে অফিসারদের কাপড় খুলে ফেলা, হোয়াট ইজ দিস? এগুলা তো ঠিক কথা করে না। অনেক অপমানিত হয়ে অফিসারদেরকে মেরে ফেলছে। এতে লাভটা কি হয়েছে? ওদেরও জীবনটা গেছে, ওদের প্রজন্মেরও কিন্তু জীবনটা শেষ হয়েছে। কারণ এই বাচ্চাগুলো কিন্তু এইগুলা সাফার করবে, বাবাদের এই কুকর্মের এটা করে। এটা জীবনের নিয়ম। বলা হয় লিফলেট ছাড়া হয়েছিল এই হত্যাকাণ্ডের আগেই, যেটা কিনা আমরা শুনেছি। তো এই লিফলেটের মধ্যেও কিন্তু সেই ক্ষেত্রে মানে আপনার সাথে কি ওনার কোনো এই ধরনের কোনো কথা হয়েছিল? বা কারণ উনি তো সিনিয়র একজনই ছিলেন, শাকিল সাহেবের ব্যাচমেট ছিলেন। না, ওটা একটা লিফলেট নিয়ে একবার আমাকে বলছিলেন যে দুদিন আগে, প্যারের 2 দিন আগে, যে এরকম অফিসাররা লিফলেট দিচ্ছে জানো। তো আমি বললাম যে আল্লাহ, কেন? তোমরা টেক কেয়ার অফ ইট। তখন বললো যে হ্যাঁ, আমরা ডিজিএফআই কে জানাইছি, এবং ডিজিএফআই থেকে কিছু অফিসার চেয়েছিলাম সেই দরবারের জন্য, যেহেতু তখনকার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা লাঞ্চে আসতে অসম্মতি জানালেন। দরবারে পরে একটা লাঞ্চ হওয়া হয় সাধারণত, সেখানে ডিজিএফআই কে জানানো হলো। ডিজিএফআই থেকে বললো যে না, আমাকে প্রয়োজন হবে না। আর প্রয়োজন হবে না কি কারণে, কি লেনদেন, এত অফিসিয়াল কথাবার্তা তো আর আমি জানি না। সেদিন আবার 3 দিনের একটা প্রোগ্রামের ধারাবাহিকতা ছিল, সেগুলো নিয়ে আমরা খুব এক্সাইটেড যে 3 বছর ধরে তো হচ্ছে না বিডিআর সপ্তাহ, তো এবার আমরা দেখতে পারবো। এটাও একটা এক্সাইটমেন্ট ছিল আমাদের ভিতরে। আমার মনে হয় যেন এখানে অবশ্যই কোনো না কোনো ইয়ে তো থাকবেই, মানে ইন্টেলিজেন্সের একটা দুর্বলতা,
ঠিক মতন ব্যাপারটাকে ইয়ে করে নাই। এবং প্রাইম মিনিস্টার এই যে দুপুরে আসলেন না, যেটা লাঞ্চে আসেন, এটাও কি একটা ইঙ্গিত ছিল? আপনার কি মনে হয়? এটা এখন তো মনে হচ্ছে, তখন মনে হয় নাই, কিন্তু যত বেশি ভাবি তখন তাই মনে হয়। কারণ সাধারণ ক্ষমা যদি ঘোষণাই করতে হয়, আরো আগে করলেন না কেন? যেমন শাকিল তো ওনাকে ফোন করেছিলেন, তখন কেন উনি বলেন নাই? দিতেন এবং বলতেন যে তোমরা সবাই অস্ত্র সমর্পণ করো। সারা কাতো রাত্রেবেলায় গিয়ে কেন এগুলো? তাহলে পরের দিন এই 2-3টা অফিসার তো বেঁচে যেত, যাদেরকে খুঁজে খুঁজে স্কুলে, আমার বাসার পাশে যে স্কুল ছিল সেই স্কুলে ভাই লুকিয়েছিলেন এবং উনি ট্যাক্স করছিলেন, সেই ট্যাক্সকে ফলো করে করে ওরা যে ভাইকে গুলি করলো, মেরে ফেললো। এক ভাই হাড়ির মেয়েদের লুকিয়েছিলেন নাকি, আফতাব ভাই তারপরে বের হয়ে রাত্রে যেহেতু মেসে গেলেন ওনার বউ বাচ্চাকে সেভ করার জন্য, উনি তো জানে না যে ওদেরকে কোয়ার্টার গার্ডে নিয়ে রেখে দিয়ে দেওয়া হয়েছে। ওনাকে আবার কেন মেরে ফেললো তারা? ততক্ষণে তো মাছ কিলিং হয়েই গেছে, কেন বাচ্চা অফিসার গুলোকেও তারা কেন নিয়ে গেল না? অনেক প্রশ্ন নিয়ে আমরা 16টা বছর পার করছি। আমাদের অনেক কিছুই জানতে চাই অ্যাকচুয়ালি আমরা, যে কি কারণ, এবং আমরা অবশ্যই কিছু কিছু ব্যাপারে খুব স্পষ্ট কিছু ইয়ে চাই, স্টেটমেন্ট চাই বা ক্লারিফিকেশন। হ্যাঁ, ক্লারিফিকেশন এবং স্পষ্ট স্টেটমেন্ট। যেমন অপারেশন ডাল ভাত নিয়ে যেই অপবাদটা, এটা খুবই একটা অপমানজনক অপবাদ আমার জন্য, আমার ব্যক্তিগত আমার জন্য। কারণ আমার বাচ্চারা এটা নিয়ে সাফার করেছে, আমার ছেলেকে তার বন্ধু বান্ধবরা টিজ করতো, নানান কথা বলতো। তো এই যে ও সাফারিংটা, আমার ছেলে অনেক বছর, মাত্র ও এখন একটু সুস্থ হচ্ছে, বিয়ে করেছে ওর ওয়াইফের কারণে। আমি বলবো ওর ওয়াইফটা খুবই লক্ষ্মী, ওকে খুব বুঝে, ওর মতন করে। তো ওর কারণে আমার ছেলেটা অনেকটা নর্মাল একটা লাইফে আসছে। ছোট ছেলেটা আপনার, যে ছোট ছেলে যে বেঁচে আসছিল, তার তো ট্রমা, খুবই বাজেভাবে ট্রমা ছিল। ও তো ঘুমাতে পারতো না, লাইট অফ করতে পারতো না। তারপরে ওকে এএস এর পরেই আমি পাঠিয়ে দিলাম, বাধ্য হলাম পাঠিয়ে দিতে, যেমনি হোক আমি পাঠিয়ে দিই। বলা হয় যে আপনাদের অনেক কিছু দেওয়া হয়েছে, আসলে কি দেওয়া হয়েছে? আমি অত্যন্ত কৃতজ্ঞ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, যারা অ্যাসোসিয়েশন যেই পদক্ষেপটা নিয়েছিল যে আমাদেরকে 10 বছর ওনারা প্রোভাইড করবেন প্রতি মাসে 40,000 করে, যেটা ছিল ওনারা বছরে একটা চেক দিয়ে দিতেন, তো 4,80,000 টাকার। আমার লিটারেলি এই টাকাটা আমার এই বড় ছেলেকে 2 বছর দিতে পারছি, তারপর থেকেই আমার ছোট ছেলের পড়াশোনা শুরু হলো, 4-5 বছর, 5 বছর পুরাটা ওই টাকাটা দিয়ে আমি কভার করতে পারছি, অনেক বড় অংশ। আমি আমার গাড়ি বিক্রি করছি, আমার অনেক কিছু বিক্রি টিক্রি করে টোরে, জমি, আমার একটা ছোট্টখাটো জমি ছিল, ওটা বিক্রি করতে হয়েছে বাচ্চাদের পড়ানোর জন্য। যেটাই হোক করে টোরে আসছি, এগুলা খুব ব্যক্তিগত জিনিস, আমি খুব ফোকাস করতে চাই না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পার হয়ে আসছি। তবে এই ব্যাংকারদের জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ, আমার সব শহীদ পরিবারের পক্ষ থেকে, কারণ আমরা একসাথে হলে এইটা বলি, সবসময় বলে থাকি। আর পেয়েছি আমার হাজবেন্ডের পেনশনের টাকাটা 50% ওনারা এককালীন দিয়েছিলেন, সেটা দিয়ে আমরা একটা সঞ্চয়পত্র করতে পারছি, সেটা ইন্টারেস্টটা পাই আমরা। আর বাকিটা মান্থলি পেনশন যেটা পাই ওটা পাই, তা তো যে কোনো মানে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররা পায় যেভাবে, আমরাও সেটা পেয়েছি। আর ইউনিফর্মে অফিসাররা মারা গেলে একটা পান, মৃত্যু আনুতোষিক বলে এটাকে, মৃত্যু আনুতোষিক, ইউনিফর্মে থাকলে 8 লাখ টাকা সবাই পায়, ওইটা আমরা পেয়েছি। আমার হাজবেন্ডের খুবই অল্প কিছু জমা ছিল, যেটা 32 বছরে মাত্র 11 লাখ টাকা বলতে হয়, সেই টাকাটাও আছে। আর বাস টুকটাক সেভিং কিছু কিছু। যত বড় করে বলা হয়েছে সরকার থেকে, সরকার প্রধানের থেকে, অত বড় কি পেয়েছেন আপনারা? মানে মানুষের, আমি তো পুরো হিসাবটাই দিয়ে দিলাম রেকর্ডে থাকার জন্য, যে এটা থাকবে, সবাই জানবে যে না আমরা এক্সট্রা কিছুই পাইনি। কিছু বাচ্চারা যারা দেশে কিছু পার্টিকুলার স্কুলগুলোতে ওদেরকে দেওয়া হয়েছে, ভিভার্স দেওয়া হয়েছে বেতন ছাড়া। এছাড়া আমার তো মনে হয় না আর কোনো,
ভাবিরা, কিছু ভাবিরা চাকরি পেয়েছেন স্কুলে। বলা হয় যে এই সব দেওয়ার মধ্যেও ডিসক্রিমিনেশন হয়েছে, আপনি কি তা মনে করেন? বলা হয় যে ধরেন বিয়ে করেছে এক ভাবি, সেই জন্য ওনার 2টা ফ্ল্যাট পাওয়ার কথা ছিল, ওখানে একটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো তার বাচ্চার, সে যদি বিয়ে করে তাকে না দিত, তার বাচ্চার তো এটা, বাচ্চা ওয়ারিশ তো আছে। সো এরকমও আমরা ইন্টারভিউতে পেয়েছি। এই ধরনের ডিসক্রিমিনেশন হয়েছে এবং জুনিয়ররা তাদের পেনশনও কম পেয়েছে। পেনশন তো আসল যেটা প্রাপ্য, সে পেনশনেও কিন্তু বলা হয়েছিল যে নতুন পে স্কেলে আমাদের পেনশনটাকে অ্যাডজাস্ট করবে, যেহেতু ফেব্রুয়ারি জুন জুলাইতে নতুন পে স্কেল হয়, তার সেটা যেহেতু আমাদের অলরেডি জুন জুলাই পরে আমরা পেনশন পেয়েছি। পেনশনটা পাস হতে এতগুলো অফিসারের তো সব কাগজপত্র রেডি করতে সময় লেগেছিল, সেই সুবাদে তারা বলেছিল যে যেহেতু দেরি হচ্ছে আমরা এটা করব, কিন্তু করে নাই, সেটাও করে নাই। এবং জুনিয়র যারা ছিল, ক্যাপ্টেন অ্যান্ড মেজর ওয়াইফরা, ওনারা পেনশন অনেক কম পেয়েছেন। কারণ অনেকেরই আমি জানতাম যে, আমি জানি যে তাদের প্যারেন্টসরা ছিল সেখানে পেনশনের, ওখানে ডিভাইড করে দেয় আর কি ইয়েরা, অফিসাররাই যখন পেনশনের একটা ফর্ম থাকে, ওখানে থাকে যে 20% কি 30% হ্যান ত্যান এরকম করে, তখন তারা 50-50 রেখেছিল। জুনিয়র অফিসার যদি 12 লাখ পায়, তো 6 লাখ তো প্যারেন্টসরা পেয়েছে, আর 6 লাখ পেয়েছে বাচ্চা। আর সে তো একটা খুব ইয়াং একটা মেয়ে, তার লাইফে পুরাটা চলা, সাথে অনেকগুলো ভাবির কিন্তু 4 জন না কয়জনের ভাবি যেন ভাইরা মারা যাওয়ার পর হয়েছে, মানে ওনারা অ্যাডভান্স স্টেজে ছিলেন, বাচ্চা হয়েছে পরে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, এটা যদি ডিসক্রিমিনেশন বলেন হয়েছে, এই ক্ষেত্রে ওরকম ভাবে ইয়ে করা হয়নি। তবে আরেকটা অপশন যেটা আমরা পেয়েছি, যেটা কেনার জন্য, আর্মিতে এইচএস যেটা হচ্ছে পূর্বাঞ্চলে, ওইখানে আমাদেরকে জমি কেনার জন্য অপশন মানে দেওয়া হয়েছিল, যেটা নিয়মে পড়ে না, বাট এটা ব্যতিক্রম করা হয়েছে, এটা সত্যি। এবং আমরা কিনেছি কিস্তিতে। আচ্ছা আচ্ছা, কয়েক বছরে আমরা 12-13 বছরে আমরা ওটা কিনেছি। শোধ হওয়ার পর আপনার নামে করে দিয়েছে, অনেককে তো দেয়া হয়নি। আমার নামে হবে না, রেজিস্ট্রি আমার হাজবেন্ডের নামেই হবে, এবং আমরা ওয়ারিশ হিসাবে পাবো। এটা আমি কষ্ট করে টাকা দিয়ে কিনেছি, কিন্তু তা হবে না। না না, সেটা আমি বলি, সেই রেজিস্ট্রিটাই করা হয়েছে। রেজিস্ট্রি আমার সিনিয়রিটি অনুযায়ী আমারটা হয়ে গেছে, বাকিগুলো হবে। সবগুলো জমি রেডি হয়নি তো, ওখানে তো এখনো পানি, অনেক জায়গায় বালু।